তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 2 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ 2024-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখবে দেখে নাও। দেখো, ধ্বনি হলো ভাষার মূল ভিত্তি এবং উচ্চারণের ক্ষুদ্রতম একক। ফুসফুস তাড়িত বাতাস, মুখগহ্বর, মুখগহ্বরের কোনো না কোনো অংশে সম্পূর্ণ বা আংশিক বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনিগুলি সৃষ্টি হয় তাদের ব্যঞ্জনধ্বনি বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সহজপাঠ গ্রন্থে ছন্দের মাধ্যমে বাংলা ব্যঞ্জনবর্ণের যে অপূর্ব চিত্র এঁকেছেন, ক, খ, গ, ঘ, গান গেয়ে জেলে ডিঙি মানে চলে বে, এই ক, খ, গ, ঘ থেকে শুরু করে প্রতিটা ব্যঞ্জনধ্বনির উৎপত্তির জন্য মুখের গহ্বরে, দেখো মুখগহ্বরের একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয়। মুখগহ্বরের যে নির্দিষ্ট স্থানে শ্বাসবায়ু বাধা পেয়ে ধ্বনি উৎপন্ন হয় তাকেই সেই ধ্বনির উচ্চারণ স্থান বলা হয়। এবং এই উচ্চারণ স্থান অনুযায়ী এবার ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ, ঠিক আছে, 6টা ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি, কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি। যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বার মূল অংশর ওপরে উঠে গিয়ে কোমল তালু বা আলজিভকে স্পর্শ করে শ্বাসবায়ুর গতিপথ রোধ করে তাদের কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি বলে। উচ্চারণের স্থান কণ্ঠ বা জিহ্বামূল হওয়ায় এই নামকরণ করা হয়েছে। এই বর্ণমালাগুলো হলো 5টি, সেগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এগুলো আবার ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে। এবার দ্বিতীয় হচ্ছে তালব্য ধ্বনি। যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বার সম্মুখভাগে প্রসারিত হয়ে কঠিন তালুকে স্পর্শ করে তাদের তালব্য ধ্বনি বলে। তালু হলো মুখগহ্বরের ছাদ, আর এই ছাদের সামনের অংশকে আশ্রয় করে এই ধ্বনিগুলির জন্ম নেয়। বাংলা বর্ণমালায় এই চ, ছ, বর্গীয় জ এইগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এবারে হচ্ছে মূর্ধন্য ধ্বনি। সেটা কি? দেখো, মূর্ধা শব্দের অর্থ হলো মাথা বা সর্বোচ্চ স্থান। মুখগহ্বরের ছাদের ঠিক মাঝখানের উঁচু অংশটিকে মূর্ধা বলা হয়। যে ধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে দন্তমূলের পেছনের অংশ বা মূর্ধাকে স্পর্শ করে তাদের মূর্ধান্য ধ্বনি বলা হয়। বাংলা বর্ণমালায় এই ট, ঠ, ড, ঢ এইগুলো হচ্ছে মূর্ধান্য ধ্বনি। তারপর হচ্ছে দন্তধ্বনি। যেসব ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ প্রসারিত হয়ে ওপরের পাটির দাঁতের গোড়া এবং দন্তমূলকে স্পর্শ করে তাদের দন্তধ্বনি বলে। দাঁতের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের দন্তধ্বনি নাম দেওয়া হয়েছে, যেমন ত, থ, দ, ধ এইগুলো হচ্ছে দন্তধ্বনি। তারপর হচ্ছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠ শব্দের অর্থ ওপরের ঠোঁট এবং অধর শব্দের অর্থ অধর শব্দের অর্থ নিচের ঠোঁট। এই যেমন যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় নিচের ঠোঁট ওপরের ঠোঁটকে স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা প্রদান করে তাদের ওষ্ঠধ্বনি বলে। যেমন ওই প, তারপরে হচ্ছে তোমার ফ, ব, ভ এইগুলো। তারপর হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কণ্ঠনালীর মধ্যে দিয়ে সরাসরি ঘর্ষণ সৃষ্টি করে বাইরে বেরিয়ে আসে তাকে কণ্ঠনালীয় ধ্বনি বলে। এই ধ্বনিগুলি উচ্চারণে স্বরতন্ত্রীর মাঝখানে ফাঁকা অংশ বা গ্লাটিস ব্যবহৃত হয়। যেমন একটাই এরকম শব্দ আছে, ধ্বনি আছে, সেটা হচ্ছে হ ধ্বনি। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর আমি আলোচনায় আসছি না। তারপর দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসে, এটাও 2024-এ পড়েছে, ওই কারণেই তোমাদের প্রথমেই বললাম যে দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে,
তোমাদের জন্য এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। দেখো প্রশ্নটা কি, ধ্বনি বর্ণ অক্ষরের সংজ্ঞা এবং উদাহরণ। প্রথমেই হচ্ছে ভূমিকা। পৃথিবীর যে কোনো উন্নত ভাষার মূল ভিত্তি হলো তার সুশৃঙ্খল ব্যাকরণ এবং ভাষা বিজ্ঞান। আদিম যুগে মানুষ কেবল ইশারায় মনের ভাব প্রকাশ করত। সময়ের সাথে সাথে মানুষের বাকযন্ত্রের সাহায্যে অর্থপূর্ণ শব্দের সৃষ্টি হয় এবং জন্ম নেয় ভাষা। ভাষার এই বিশাল বিশাল সৌধটি যে মূল উপাদানগুলির ওপর দাঁড়িয়ে আছে তা হলো ধ্বনি, বর্ণ এবং অক্ষর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনায় অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, অক্ষরগুলি যেমন ছোট ছোট দীপশিখা অন্ধকারের সমুদ্র পার হবার জন্য ভাষাবিজ্ঞানের আলোচনায় ধ্বনি, বর্ণ এবং অক্ষর সঠিক পরিচয় ও এদের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করা অত্যন্ত জরুরি। প্রথমেই আসে ধ্বনি সংজ্ঞা। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম শ্রুতিগ্রাহ্য একক। মানুষের ফুসফুস থেকে নির্গত বাতাস, বাকযন্ত্র অর্থাৎ কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, ঠোঁটে বাধা পেয়ে যে অর্থপূর্ণ আওয়াজ সৃষ্টি করে তাকেই ধ্বনি বলে। ধ্বনি কেবল কানে শোনা যায় এবং মুখে বলা যায়, এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই। উদাহরণ আর প্রকারভেদ। ধ্বনি দু প্রকারের, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না তাদের স্বরধ্বনি বলে, যেমন অ, আ এইগুলো ইত্যাদি। আর যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধা পায় তাদের ব্যঞ্জন ধ্বনি বলে, যেমন ক, প, ল ইত্যাদি। উদাহরণস্বরূপ আমরা যখন মুখে মা শব্দটি বলি তখন মা এবং আ এই দুটি ধ্বনির সৃষ্টি হয়। তারপরে আসি বর্ণ সংজ্ঞা। কালের প্রবাহে মানুষের মুখের ভাষাকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য মানুষ ধ্বনির একটি লিখিত রূপ তৈরি করে। ধ্বনির এই দৃষ্টিগ্রাহ্য লিখিত প্রতীককেই বর্ণ বলা হয়। ধ্বনি হলো ভাষার পান এবং বর্ণ হলো সেই পানের দৃশ্যমান শরীর। উদাহরণ ও প্রকারভেদ। বর্ণ দুই প্রকারের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বাংলায় মোট 50টি বর্ণ রয়েছে। এদের মধ্যে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ। মুখে যখন অ বলি তখন তা ধ্বনি, কিন্তু সেই ধ্বনিকে যখন কলমের কালিতে খাতায় অরূপে আঁকি তখন তা বর্ণে পরিণত হয়। এবার হচ্ছে অক্ষর সংজ্ঞা। ভাষাবিজ্ঞানের আলোচনায় অক্ষর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ অনেক সময় বর্ণ এবং অক্ষরের এক মনে করলেও ভাষাবিজ্ঞানে এদের পার্থক্য বিস্তার। এক ঝোঁকে বা এক প্রয়াসে মানুষের বাকযন্ত্র কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারে, ধ্বনির সেই ক্ষুদ্রতম অংশকে অক্ষর বলা হয়। ইংরাজিতে একে সিলেবল বলা হয়ে থাকে। একটি অক্ষরের সর্বদা একটি মাত্র স্বরধ্বনি থাকে। উদাহরণ প্রকারভেদ। অক্ষর হচ্ছে দুই প্রকার, মুক্তাক্ষর এবং রুদ্ধাক্ষর। যেমন কলকাতা শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা 3 বার শ্বাসবায়ু ঝোঁক ব্যবহার করি, কলকাতা। সুতরাং কলকাতা শব্দটিতে 3টি অক্ষর রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান, এই পংক্তিতে উচ্চারণের ছন্দে ছন্দে অক্ষরের সুন্দর বিন্যাস লক্ষ্য করা যায়। বৃষ্টি শব্দটিতে বিষ এবং টি দুটি অক্ষর রয়েছে। বান শব্দটিতে আমরা এক ঝোঁকেই উচ্চারণ করতে পারি, তাই এটি একটি একমাত্রিক অক্ষর। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে।